আমাদের অত্যন্ত জনপ্রিয় মুখ বাংলা ওপার বাংলার কর্নেল দীপাংশু চৌধুরী। দর্শক এমন কিছু প্রশ্ন করেছে, আমি তাদের জানিয়েছি যে কূটনৈতিক কারণে হয়তো তিনি সমাজদারকে নিয়ে ইশারা এমন বক্তব্য দিবেন, আপনারা বুঝে নেবেন। তারপর যতটুকু সম্ভব আপনি আমাদের সাথে সেই আলোচনাগুলো করবেন, কারণ আমরা যেহেতু সামগ্রিক ব্যক্তি নই, আমরা সেটা আর একটু স্পষ্টভাবে বুঝতে চাই। এই যে আমাদের একজন সাবেক কর্নেল বলে ফেললো যে যতক্ষণ পর্যন্ত 7 সিস্টার না ভাঙা হবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে না। আসলে কি তিনি বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা বলেছেন, নাকি পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের নিরাপত্তা দেওয়ার জন্য? এটা এই বিষয়ে যদি আমাদের শুরুতে এটা নিয়ে আলোচনা করতেন। জি, এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা যেখানে ঘটনা হচ্ছে, এবং যেভাবে আইএসআই এবং পাকিস্তানের সামরিক বাহিনী এবং যে একটা প্ল্যান বানাচ্ছে, যে একটা ফন্দি আটছে, যে একটা নাশকতার ছক নিচ্ছে ভারতকে ভাঙার জন্যে, এইটা তারা তো যখন ভারতও যদি কোনো এক সময় নড়ে উঠে বসে ফরিদ ভাই, এখানে তো সামনে যারা আছে তারা হচ্ছে বাংলাদেশ, পেছনে যারা আছে আইএসআই, তারা দৌড়ে পালিয়ে যাবে, তারা রাতারাতি ছেড়ে দেবে হাত। এই সিআইএ পেছন দিকে নাশকতার ছক করবে, কিন্তু লড়াইটা তো বাংলাদেশকে, এই জিনিসটা 18 কোটি মানুষ বুঝতে পারছে না। এটাই আমার দুর্ভাগ্য, যে যখন যদি সত্যি ভারতকে নাড়িয়ে উঠতে হয়, ভারতকে একটু গা ঝাড়া দিতে হয়, আইএসআই লোক তো বাংলাদেশের সামনে লড়াই করতে পারবে না। তাদের সেই 1971-এও পিঠ দেখে পালিয়ে গেছিল, এবং যে রাজাকাররা আলবাদার যারা হেল্প করেছিল এই পাকিস্তানের সামরিক বাহিনীকে, তারাও পালিয়ে গেছিল এবং রাজাকাররাও হাওয়া হয়ে গেছিল। আলটিমেটলি সাধারণ বাংলাদেশের যে নাগরিক, এই উৎপীড়ন, এই যে যেভাবে নিষ্ক্রিয়তা করেছিল, সেটা আমার মনে হয় সময় এসেছে, বাংলাদেশেরও সময় এসছে। কারণ আলটিমেটলি শেষ কথা ফরিদ ভাই মানুষ বলে, এবং গণতন্ত্রের শেষ কথা হচ্ছে মানুষ। এবং এই মোহাম্মদ ইউনূসও হারিয়ে যাবে, আর এই জামাতে যারা চেঁচাচ্ছে, এবং আপনি যাদের বললেন বাংলাদেশের প্রাক্তন সামরিক বাহিনীর কর্নেলরা যেভাবে কথা বলছে, যেভাবে উক্তি দিচ্ছে, যেভাবে, হ্যাঁ, কয়েকটা তালি নিশ্চয়ই পাবে ফরিদ ভাই, কয়েকটা জামাত নিশ্চয়ই তালি দেবে, তারা ওইটা খুশি হবে। কিন্তু আমার বাংলাদেশের যারা 18 কোটি মানুষ, তারা মোটেই খুশি হচ্ছে না এইসব কথা শুনে। তারা চাইছে কবে তাদের পেটটা ভরবে, তারা চাইছে কবে বাংলাদেশ আবার উন্নয়নের দিকে এগিয়ে যাবে, তারা ভাবছে বাংলাদেশের বস্ত্র শিল্প আগের মতন কিরম ভাবে ফিরে আসবে। তারা ভাবছে যে এই হাজার হাজার লক্ষাধিক যারা বাংলাদেশের বস্ত্র শিল্প যারা কাজ করত, সাধারণ বাংলাদেশের কর্মী, তারা আবার ওই ফ্যাক্টরি গুলো কিরম ভাবে কাজ করবে। আজকে বাংলাদেশে পাওয়ার শর্টেজ হয়ে যাচ্ছে, আদানিকে যে পাওয়ার কিনেছে সে পয়সা দিতে পারছে না, বাংলাদেশ ডুবে যাচ্ছে। যে ডেটের মধ্যে যে গ্রোথ রেট ছিল বাংলাদেশে, সেই গ্রোথ রেট থেকে এখন 3%-3%-এর নিচে বাংলাদেশের গ্রোথ রেট চলে গেছে। তাহলে আপনি বলুন, এরা তো বড় বড় এসি, মোহাম্মদ ইউনূসের কোনো প্রবলেম হবে না, খলিলুর রহমানের কোনো প্রবলেম হবে না। এই সিটিজেন পার্টি না কি পার্টি করেছে, যে বাচ্চা ছেলেগুলো গোপ ওঠেনি, তারা বাংলাদেশকে নাকি নতুন আলো দেখাবে, তাদের অসুবিধা হবে না, তারা গাড়ি পেয়ে গেছে, তাদের এসিতে থাকছে। কিন্তু সাধারণ বাংলাদেশে মানুষ যারা দিন আনে দিন খায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে সন্ধ্যেবেলায় এক মুঠো ভাত তার হাঁড়িতে চাপাতে পারে, তাদের কথা ভাবতে হবে। এবং তারাই কিন্তু শেষ কথা, তাদের সময় এসছে যে এই ইউনিসকে যেখান থেকে এসেছিল, প্যারাশুট করে ড্রপ হয়েছিল, সেই জায়গাটা যেন আমার পাঠিয়ে দেওয়া হয়। আমরা তো তাই চাই। আমরা চাই যে এখনো তো উনি আমাদের জন্য, উনি আজকের দিনও প্রধানমন্ত্রী, এবং সেই সম্মান ভারত দেখাবে। কারণ আমি বললাম, আমার পাশের রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমরা সম্মান করি, তাদের 18 কোটি মানুষকে আমরা সম্মান ও ভালোবাসা জানাই, এবং তাদের প্রধানমন্ত্রী, তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী আজকের দিনেও, সে অন্তর্বর্তী সরকারের প্যারাশুট ড্রপ কোনো লিডার নয়, সে অন্তর্বর্তী সরকারের জোর করে এই তার ক্ষমতা সে কেড়ে নিচ্ছে না, তাকে মানুষ, বাংলাদেশের মানুষ নির্বাচিত করে। এবং আমরা চাই যে উনি সসম্মানে বাংলাদেশে আবার ফেরত যাক, এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, পৃথিবীকে যেভাবে পথ দেখাচ্ছিল বাংলাদেশ, ওনার নেতৃত্বে আমরা চাই যে শেখ হাসিনা
সেই সম্মানের সাথে বাংলাদেশে ফেরত যাক, এবং বাংলাদেশের যে লাগাম, যে প্যারাশুট লিডার যে ওয়াশিংটন যাকে বসিয়ে রেখেছে, এবং যাকে একদম সামনের থেকে, আমি পেছন দিকে আর বলছি না, আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন, সামনের থেকে সাহায্য করছে, এবং সাহায্য করছে আইএসআই এবং অন্যান্য তুরস্কর মতন যে রাষ্ট্র, তারা নিজের দিকটা কিন্তু বেশি দেখছে। আপনারা যারা শুনছেন তারা খুব পরিষ্কার বুঝবেন, তারা বাংলাদেশের ভালোটা দেখে না। পাকিস্তানের যদি বাংলাদেশের ভালোটা দেখতো, তাহলে জবরদস্তি উর্দু বাংলাদেশে 71-এর আগে ইমপ্লিমেন্ট করার জন্য জোর জবরদস্তি করতো না। তারা যদি বাংলাদেশকে ভালোবাসতো, তারা যদি পূর্ব পাকিস্তানের লোকেদের ভালোবাসতো, তাদের বিভিন্ন ভাবে মানে নিন্দাজনক ভাবে যে কথাবার্তা ওদের সম্বন্ধে বলতো সেটা বলতো না। তাদের যদি ভালোবাসতো, তাদের, আপনাদের যারা দেখছেন, আপনাদের পূর্বপুরুষ যে মহিলারা ছিল, মারা ছিল, তারা যে নির্যাতন এবং ধর্ষণের মধ্যে দিয়ে গেছিল, তারা এই রাজাকার এবং এই পাকিস্তানের সামরিক বাহিনী তাদের ভালোবাসলে এইভাবে করতো না। তো তাদের ভালোবাসা এবং মুরগি পুষে মুরগি কাটা একই। তারা মুরগিকে চাল দিয়ে খাওয়ায় এবং যেদিন মুরগিটা বড় হয়ে যায় গলাটা কেটে তারই মাংস খায়। এটা হচ্ছে পাকিস্তানের বৈচিত্র্য, পাকিস্তানের চরিত্র। এই কথাটা যদি আপনারা বাংলাদেশে যারা থাকেন শুধু ধর্মর মধ্যে দিয়ে, ধর্ম চশমা দিয়ে যদি পাকিস্তানকে দেখেন, তাহলে তো আমার কিছু বলার নেই। তবে আমি বলছি পাকিস্তান এবং তাদের যে বৈচিত্র্য হচ্ছে যে একটা মুরগিকে চাল খাইয়ে মোটা করা, এবং যেদিন সময় আসবে, যেদিন দরকার পড়বে, সেই মুরগিটির গলাটা এই পাকিস্তান খেয়ে নেবে করছেন। এবং আজকে তো আমরা জানি বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে ডিক্টেটর চলছে, এবং আপনি যে কথা বলছেন, আমরা চাই না, আমি অন্তত প্রাক্তন হয়ে, একজন প্রাক্তন ভারতের সামরিক বাহিনীর হয়ে আমরা চাই না যে ভারত, আমি যেমন বললাম যে গাছ হারা দেবে, সেটাও আমি চাই না। আর আপনি যে কথা বলছেন, আমরা কোনোদিন চাই না যে আবার বাংলাদেশে আমরা যেটা 71-এ দেখেছিলাম 3 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর যে অবস্থান হয়েছিল, আমরা সেই দিন আবার বাংলাদেশে দেখতে আমরা কেউ চাই না। কারণ আমরা সাধারণ মানুষের মৃত্যুবরণ করবে, সাধারণ মানুষের কষ্ট হবে, সাধারণ মানুষ খেতে পারবে না। যে চাল আজকে জানি না বাংলাদেশে 50, 60, 70 অথবা 80 টাকায়, যেটা বাংলাদেশ টাকায় 100 টাকায় পাওয়া যায়, এটা 300 টাকা হয়ে যাবে। সাধারণ মানুষের কষ্ট। কিন্তু আমি বলছি যেটা গণতন্ত্রের শেষ কথা, মানুষের কথা। আমরা চাই বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তারা গর্জে উঠুক। এই গণ অভ্যুত্থানের নামে আপনারা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। এখনো হয়তো অনেকে বুঝতে বাড়ির মধ্যে বসে। এটা একটু ইন্টারাপ্ট করি। আসলে উনি যেহেতু একজন ভারতীয়, অনেক শব্দ, অনেক বাক্য হয়তো উনি বলতে পারবেন না। এটা শুরুটা আমাদের করতে হবে। আমরা যারা বাংলাদেশি তাদেরকে এগিয়ে আসতে হবে, কোনো সন্দেহ নাই। কারণ দেশটা তো বাংলাদেশ। কারণ একটা দেশে ভারত সর্বদাই তার প্রতিবেশী দেশ সহ যে কোনো দেশের প্রতি ভারত তার সার্বভৌমত্ব, তাদের আভ্যন্তরীণ ব্যাপারে তারা শ্রদ্ধাবোধ রাখে। আমরা দেখেছি, এই যে দেখেন এত কিছু ঘটে গেল, তারপরেও দেখলাম যে আজকে দেখলাম যে ভারতের ভিসা চালু করেছে। আবার এত কিছুর পরেও আমরা দেখলাম এত ভারতকে ভেঙে ফেলতে চায়, ভারতকে টুকরো করতে, তারপরেও দেখলাম আমাদের বেগম খালেদা জিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী, তার অসুস্থতার জন্য ভারত সৌজন্যতা প্রকাশ করেছে, তার সুস্থতা কামনা করেছে। এগুলো তো ভারত। আমি কেন এটা বললাম, কারণ আপনি প্রিয় দর্শক আপনারা জানেন, যেহেতু উনি একজন ভারতীয়, তার উপর একজন সামরিক ব্যক্তি, উনি কিন্তু পলিটিশিয়ান না, উনি বিশ্লেষক। তাই অনেক শব্দ চয়নে তাকে সতর্ক থাকতে হবে। সঙ্গত কারণে তিনি অনেক কিছু বলতে পারবেন না, আপনারা বুঝে নেবেন। জি প্লিজ ক্যারি অন। জি কর্নেল সাহেব। ধন্যবাদ। আমি বলছি যে দেখুন, ভারতের অভ্যন্তরীণ যে নিরাপত্তা আছে সেটা তো প্রধান। প্রত্যেক রাষ্ট্রের অভ্যন্তরীণ যে নিরাপত্তা আছে, ইন্টারনাল সিকিউরিটি, সেটা হচ্ছে প্রাইম ইম্পর্টেন্স, এবং তার সঙ্গে এক্সটার্নাল সিকিউরিটি। এবং বাংলাদেশের যে নিরাপত্তা অথবা বাংলাদেশের যে অবস্থান যদি পরিবর্তন হয় যা ভাবে হচ্ছে, যেমন আমরা একটা ডোজিয়ার তুলে দিয়েছি তো, খালিলুর রহমান সাহেবের হাতে দিয়ে দিচ্ছি, তাকে সময় দিচ্ছি, আমরা তাকে সময় দিয়েছি যে 12খানা জায়গায় আপনাদের এরম জঙ্গি ট্রেনিং চলছে, এবং তাদের যে রিসোর্সেস, তাদের যে ফান্ডিং, এটা কারা করছে আমি আর সবার সামনে বললাম না। তারা সেই সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে এটাকে বন্ধ করতে হবে। এবং আমরা জানি ইতিমধ্যে কুমিল্লায় একটা লোক দেখানো
একটা একটা মানে রেড করেছিল, কাউকে ধরেনি। তো ওভারঅল যদি আমরা দেখি, ওভারঅল দেখুন 1971-এ যখন অত্যাধুনিক অস্ত্র না থাকার সময়ও, এবং সেই সময় 12 দিন, 3 তারিখে শুরু হয়েছিল লড়াই এবং 16ই ডিসেম্বর শেষ, 12 দিন লেগেছিল বাংলাদেশে ঢাকার পতন। এবং সেই জায়গায় 93,000 পাকিস্তানের সামরিক বাহিনী তাদের ভারত হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল এবং নিয়াজিকে অ্যাকসেশন অফ সারেন্ডার সাইন করে, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সাইন করে তাকে পাকিস্তানে দৌড়ে পালিয়ে যেতে হয়েছিল। তখন তো সামনে লড়াই করছিল পাকিস্তান, আজকে সামনে আছে বাংলাদেশ। এই জিনিসটা কিন্তু ভুলে, বাংলাদেশ আজ একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তার পেছনে কেউ কেউ রেড কার্পেট দিয়ে, কেউ কোনো লোক ভাড়াটে লোক নিয়ে এসছে। ভাড়াটে গুন্ডা কোনোদিন লড়াই করে না, ভাড়াটে গুন্ডা যখনই লড়াই করে সে দেশের পতন হয়। যে কোনো দেশ যদি ধর্ম দিয়ে, ধর্ম চোখ দিয়ে দেশকে শাসন করতে চেষ্টা করে, ধর্মের আন্দে ধর্মান্ধ করে দেয়, মানুষকে অন্ধ করে দেয় ধর্মর মাধ্যমে, তাহলে সেই দেশের পতন অবধারিত। সেটা আপনি পাকিস্তান দেখুন, সেটা আপনি সিরিয়া দেখুন, যে কোনো অত্যাধুনিক যে দেশ, সেই যদি ধর্মের মাধ্যম দিয়ে নিজের সংবিধান চালায়, ধর্ম দিয়ে, তাহলে সেই দেশ উন্নত হতে পারে না। যদিও দেখুন বাংলাদেশ অথবা পাকিস্তান দুটোই ধর্মের অনুযায়ী ভাগ হয়েছে, কিন্তু পাকিস্তান তার নিজের সংবিধান সে ধর্মের মাধ্যমে দিয়েছে, ইসলামিক, ওটা সেকুলার নয়, ধর্ম নিরপেক্ষ নয়। বাংলাদেশের সংবিধান বলছে ধর্ম নিরপেক্ষ। তো দুটো দেশের যে হৃদ, দুটো দেশের ব্যাকবোন, দুটো দেশ কিরকম ভাবে চালিত আলাদা। আপনাদের বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের লিগাসি, তার সঙ্গে ভিসাভিস পাকিস্তান, দুটো আলাদা। তো আপনাদের কৃষ্টি সাহিত্য অনেক বেশি রিচ, অনেক বেশি। আপনি নিজেদের রাষ্ট্রের মধ্যে কোনোটা ভালো কোনোটা খারাপ বলতে পারেন, কিন্তু আমরা যারা বাইরের থেকে বাংলাদেশকে দেখি, সেই জায়গায় আমরা ভাবি বাংলাদেশের কৃষ্টি সাহিত্য ভাষা অনেক অনেক রিচ অন্যান্য রাষ্ট্র থেকে। তো সেই জায়গায় আমরা যদি দেখি, আপনি যেটা বলছেন, হ্যাঁ, কোনোদিন যদি সেই জায়গায় বাংলাদেশ ভারতকে নিয়ে যায়, একটা জায়গায় নিয়ে যায়, এমন অবস্থান তো হয়েছিল 3 ডিসেম্বর 1971-এ পাকিস্তান প্রভোগ করেছিল এবং পূর্ব সাইডে না, পশ্চিম সাইডে বিভিন্ন এয়ারফোর্স বেসে বম্বিং শুরু করেছিল। এবং তারপর আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী, তখনকার আমাদের প্রধানমন্ত্রী, তাকে ডিক্লেয়ার করতে হলো যে এই বিজয় দিবস আমরা যেমন 16 তারিখ জিতলাম, তাকে ডিক্লেয়ার করতে হয়েছিল অপারেশন ট্রাইডেন্ট দিয়ে কারাচিতে, তাই সেই বন্দরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো ভারত ওয়ার্ল্ড ইন্ডেক্সে, আমি আবার সবার জন্য বলে দিই, আমি গিয়ে বাংলাদেশের রাষ্ট্রে গুড়িয়ে দেবো, আপনি যেটা বলাতে চাইছেন, এই কথাটা তো মোটেই ভালো নয়। তো বাংলাদেশ এবং আমাদের ওয়ার্ল্ড মিলিটারি ইন্ডেক্সে ভারতবর্ষ হচ্ছে 4র্থ, পাকিস্তান 12 এবং বাংলাদেশ 35 নম্বর মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্সে, গ্লোবাল ওয়ার্ল্ড। এটা আমার না, এটা ইউনাইটেড নেশনস এর। তো রাষ্ট্রপুঞ্জ এটা বলেছে। সেখানে ভারত, এখন যদি আপনি যেটা বলতে চাইছেন বারবার, যে ভারত কি নিজের সামরিক বাহিনী এই সীমান্ত ক্রস করে, লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকবে, আপাতত সেই সময় এখনো আসেনি। এখনো আমরা সময় দিচ্ছি বাংলাদেশের, যারা বাংলাদেশের নয় কিন্তু বাংলাদেশে ভাড়াটে ভাবে বসে আছে। আমি মোহাম্মদ ইউনিসকেও বাংলাদেশে বলছি না, কারণ সে তো দৌড়ে পালিয়ে গেছিল, তার মাথার উপর অনেক কেস চলছিল, সে প্যারিস আর ওয়াশিংটনে ঘোরাঘুরি করছিল। এখন বাংলাদেশের মানুষের জন্য এত উঠলো তার প্রেম, তাকে কেউ না কেউ ডিপ স্টেট বসিয়ে দিল, এবং সে বসার পরই এবং বিভিন্ন লোক, ISI, CIA, MIT, MSS, এই বিভিন্ন যে গোয়েন্দা এজেন্সি, চীন বলুন, তুরস্কর বলুন, আমেরিকার বলুন অথবা পাকিস্তানের বলুন, তাদের সব অফিস খুলে গেল এবং সেটাই সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেল। এই যেটা পাকিস্তান ভালো ব্যবসা করতে পারে, টেরারের ব্যবসা, জঙ্গিদের ব্যবসা, ওদের আর কোনো ব্যবসা নেই, জঙ্গির ব্যবসা করে। সেটা যদি বাংলাদেশের অত্যাধুনিক যে প্রগতিশীল বাংলাদেশে যে মানুষ উন্নত চিন্তা করে, তাদের মাথায় যদি এই জামাতরা এখন এই ধর্মের মাধ্যম দিয়ে ভারত ধ্বংস করার জন্য এই জঙ্গি নাশকতার ছক দিনভর করে, আর আনসারুল্লাহ বাংলা টিম, বাংলা ABT, বাংলা টিম আর আল কায়দা
লস্করে তৈবা, এরা যদি প্রধান জায়গা পায় আর বাংলাদেশের সাধারণ নাগরিক যদি একদম ক্লাসের লাস্ট বেঞ্চে চলে যায়, আমার মনে একটা সময় আসছে যখন এই ক্লাসের লাস্ট বেঞ্চে যে সাধারণ 18 কোটি নাগরিক তারা গর্জে উঠবে। এই গর্জে যখন উঠবে, এই জামাত তো বহুদিন ট্রাই করছে বাংলাদেশের মেন স্ট্রিম ইলেকশনে, 2%-এর বেশি তো ভোট পায় না, 1% 2% ভোট পায়। সেই তারা তো আর মানুষের মুখ হতে পারে না, তারা মানুষের আওয়াজ হতে পারে না। তারা ওই গুটি কতক যে রাজাকার, এই গুটি কতক যারা বাংলাদেশকে শেষ করে দিতে চায়, গুটি কতক যারা বাংলাদেশে ইসলামিক ধর্ম নিয়ে এসে বাংলাদেশের যে ধর্ম নিরপেক্ষতা যে ফাইবার সেটাকে শেষ করে দিতে চায়, তারা 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 মানুষের, বাংলাদেশ মানুষের আওয়াজ কোনোদিন হতে পারে না, কোনোদিন হবেও না এটা। কারণ ভাষাটা বাংলা, আমার এবং আপনার ভাষাটা বাংলা, আমাদের কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি অনেক জায়গায় এক। আমাদের খাওয়া, আমাদের বসা, আমাদের ওঠা, আমাদের হয়তো একটা দাগ কেটে দিয়েছে কোন সাহেব, আমরা আলাদা হয়ে গেছি ওই দাগ কাটার জন্যে, কিন্তু আমাদের মন, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, এটাকে কোন সাহেব ব্রিটেন থেকে এসে ভেঙে দিতে পারেনি, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। জি, ধন্যবাদ আপনাকে।